গোপাদির 13ই জুন শুক্রবার কলকাতা হাইকোর্টে প্রাইমারি নিয়োগ নিয়ে একটি মামলা হয়েছে। সেই মামলা নিয়ে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে। ঠিক কি বিষয় নিয়ে মামলা হলো এবং বিচারপতি এই বিষয়ে কি পর্যবেক্ষণ জানিয়েছেন? দেখুন, এই মামলা শুধুমাত্র যে এই রিসেন্ট টাইমে হয়েছে তা নয়, মামলা অনেক দিন ধরেই চলছে। দেখুন, এই মামলার সূত্রপাত হয় 22 সালের সিলেকশন প্রসেসের বেসিসে। 22 সালের সিলেকশন প্রসেস প্রাইমারি বোর্ড যেটা পাবলিশ করেছিল, সেখানে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ট্রেনিং কোয়ালিফিকেশন যেগুলো দেওয়া হয়েছিল, তার মধ্যে কিন্তু 18 ইয়ার্স ডিএলএড কোর্স ফ্রম এনআইওএস এটাও কিন্তু ভ্যালিড ডিগ্রি হিসাবে গৃহীত হয়েছিল, এবং অ্যাডভার্টাইজমেন্টে কিন্তু সেই মোতাবেকই ওই ট্রেনিং কোয়ালিফিকেশনটা এলিজিবল বলে রাখা হয়েছিল। সেই অ্যাডভার্টাইজমেন্টের পরিপ্রেক্ষিতে যখন অ্যাপ্লিকেশন করা হয়, যারা অ্যাপ্লিকেশন করে এনআইওএস থেকে যারা ডিএলএড করেছে, তারা অ্যাপ্লিকেশন করে সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করার জন্য। তারা সিলেকশন প্রসেসে তাদের ইন্টারভিউ প্রসেস পর্যন্ত পার্টিসিপেট করে, এবং ইন্টারভিউ প্রসেস পর্যন্তও কিন্তু কোনো অবজেকশন দেওয়া হয়নি যে তারা এলিজিবল নয়। পরবর্তীতে ইন্টারভিউ প্রসেস শেষ হওয়ার পরে 2023 সালের শেষের দিকে একটি জয়বীর সিং এর একটি মামলায় সেখানে সুপ্রিম কোর্ট বলে দেয় যে ওই 18 মান্থের যে ডিএলএড কোর্সটা আছে এনআইওএস থেকে, সেটা ভ্যালিড নয়। তার কারণ হিসাবে দেখানো হয় যে এনসিটি কিন্তু মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে 24 মাস অর্থাৎ 2 বছরের কোর্সের কথা বলেছে। সেখানে যেহেতু এটা 18 মান্থ হয়, সেই নিয়ে একটু সমস্যা দেখা যায়, এবং সুপ্রিম কোর্ট বলে দেয় যে 18 মান্থে এনআইওএস ডিগ্রিটা কিন্তু ভ্যালিড নয়। পরবর্তীতে তার ক্লারিফিকেশন আসে বিশ্বনাথের কেসে। সেখানে কিন্তু স্পষ্টত সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে যারা অলরেডি 2019 সালে কমপ্লিট করে ফেলেছিল এবং 2017 আগস্ট মাসে যারা চাকরি করতো, সে ধরুন আনএডেড স্কুল বা ধরুন প্রাইভেট স্কুল যেখানেই যা হোক, যারা চাকরি করতো তাদের কিন্তু এনআইওএস ডিগ্রিটা ভ্যালিড, এবং তারা কিন্তু অন্য কোনো ইনস্টিটিউশনে অ্যাপ্লাই করতে পারবে এবং প্রমোশনাল বেসিসেও অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এই জাজমেন্টের ক্লারিফিকেশন আসার পরেও কিন্তু প্রাইমারি বোর্ডকে একাধিকবার জানানো হয় তাদেরকে যাতে কনসিডার করা হয়। তারা প্রাইমারি বোর্ড কিন্তু সেটা কনসিডার করেনি, এবং পরবর্তীতে আরেকটি মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে এই 22 সালের সিলেকশন প্রসেসে এরা যোগ্য, এবং তার পরিপ্রেক্ষিতে 30শে মে 2025 প্রাইমারি বোর্ড একটি নোটিশ দেয়। সেখানে শুধুমাত্র যারা সুপ্রিম কোর্টের কাছে ছিল তাদেরকেই অ্যালাউ করা হয়, কিন্তু যারা ধরুন সুপ্রিম কোর্টে ছিল না, তাছাড়াও ধরো অন্যান্য ক্যান্ডিডেট যারা রয়েছে, তাদেরকে কিন্তু অ্যালাউ করা হয়নি। স্বাভাবিকভাবেই তারা যে মামলাগুলো ধরুন হাইকোর্টে চলছিল তার আগে থেকে, এবং তাছাড়াও অনেক নতুন মামলা হয়, এই বলে যে যেহেতু তাদের ডিগ্রিটা ভ্যালিড, তাই জন্য কিন্তু তারা অবশ্যই ভাবে ওই সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করার যোগ্য, এবং তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার ক্ষেত্রে একদম যোগ্য প্রার্থী। সেই জন্যই মামলায় কালকে হিয়ারিং ছিল, লাস্ট হিয়ারিং হয়েছে, এবং হিয়ারিং এ ডিসিশন হয়েছে যে তাদেরকে প্রাইমারি বোর্ড কিন্তু তাদেরকে কনসিডার করবে, সাবজেক্ট টু তাদের কিন্তু ডকুমেন্টস গুলো ভেরিফিকেশন করে নেবে, এবং কনসিকুয়েন্সিয়াল যা বেনিফিট দেওয়ার সেটাও কিন্তু দেবে। এটাই কিন্তু আমাদের ক্যালকাটা হাইকোর্টের যে সিঙ্গেল বেঞ্চ, সেটা কিন্তু স্পষ্টত বলে দেয়। তার ফলে যাদেরকে অবৈধভাবে আগে বাদ দেওয়া হয়েছিল হাইকোর্ট থেকে, বোর্ড যাদের প্রাইমারি বোর্ড যাদের অবৈধভাবে বাদ দিয়েছিল, তাদেরকে কিন্তু আবার কনসিডার করার অর্ডার নির্দেশ দিয়েছেন কিন্তু কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। এই সিঙ্গেল বেঞ্চের থেকে যে মানে নির্দেশ আসলো, তাতে ঠিক কারা কারা সুবিধা পেল এবং কি সুবিধা পেল? দেখুন, যারা সিলেকশন প্রসেস থেকে যাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, যারা এনআইওএস থেকে ডিএলএড ডিগ্রিটা করেছিল, 18 মাসের যে ডিএলএড ডিগ্রিটা করেছিল, তাদের যাদের বাদ দিয়ে দিয়েছিল, তারা কিন্তু এই বেনিফিটটা পাবে। এছাড়াও আরো একটি মামলা আমরা দেখলাম কলকাতা হাইকোর্টেই হয়েছে, সেটা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডির ভাতা সংক্রান্ত। ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি মামলা হয়েছে এবং সেটা রায়দান রিজার্ভ রাখা হয়েছিল। আবারও একটি মামলা, সেখানে কি হলো? সেখানে দেখুন, সেখানেও হিয়ারিং হয়েছিল, যা পয়েন্টগুলো রেজ করা হয়েছিল তাছাড়াও অ্যাডিশনাল কিছু পয়েন্ট ছিল, সেগুলো জজ সাহেব শুনেছেন, এবং মামলা শুনানির পরে সেটা কিন্তু রিজার্ভ করে রাখা হয়েছে। তারপরে রায় যেদিন আমরা পাবো, সেদিনকেই আমরা দেখতে পাবো অ্যাকচুয়াল কি জজ সাহেবের কি নির্দেশগুলো আসে। তার জন্যই আমরা অপেক্ষা করছি যে কবে সেই রায়টা আসবে।
আপনারা কি দাবি রেখেছিলেন আদালতের কাছে? দেখুন, এটা তো স্পষ্ট যে সরকার চাইলে স্কিম করতে পারে, কিন্তু সেই স্কিমটা কিন্তু কখনোই সুপ্রিম কোর্টের যে নির্দেশ আছে, আদালতের যে নির্দেশ আছে, সেগুলোকে বাদ দিয়ে করা যায় না। সুপ্রিম কোর্ট যেখানে বলে দিল যে যারা এই গ্রুপ সি এবং গ্রুপ ডি তে রয়েছে তাদেরকে চাকরিতে আবার ফেরত যাওয়ার নির্দেশ দিল না, এইটা কনসিডার করে যে সেখানে করাপশনের পরিমাণ হিউজ, সেইখানে আমাদের রাজ্যের গভর্নমেন্ট কি করলো, যে একটা নতুন করে একটা স্কিম ইন্ট্রোডিউস করলো তাদেরকে বেনিফিট দেওয়ার জন্য। মানে আপনি ভাবুন কতটা মানে দুঃসাহস থাকলে এটা করতে পারে, যে যেখানে সুপ্রিম কোর্ট স্পষ্টত ভাষায় যেখানে বলে দিল যে এদেরকে অ্যালাউ করা যাবে না, কারণ প্রথমত তো তাদের চাকরি বাদ দিয়েই দিয়েছিল, তারপরে তারা একটি MA অ্যাপ্লিকেশন করে সুপ্রিম কোর্টের কাছে প্রেয়ার করেছিল যে ফর দি ইন্টারেস্ট অফ এডুকেশন, কারণ যদি এত সংখ্যক কর্মী এবং শিক্ষককে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। সেটার কথা ভেবে কিন্তু জজ সাহেবরা শিক্ষকদের 9, 10 এবং 11, 12 যারা শিক্ষক পদে নিযুক্ত ছিলেন তাদের কিন্তু স্কুলে যাওয়ার অনুমতি দিয়েছিলেন, কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু সেই অনুমতি দেননি। এইটা বলেই ওখানে দেখবেন একদম অর্ডারে স্পষ্টভাবে বলা আছে যে এর করাপশনের যে ভলিউমনাস, সেই ভলিউমনাস করাপশনের কথা মাথায় রেখে সেখানে সেই জন্য কিন্তু সেটা অ্যালাউ করা হলো না। তারপরে সেই অর্ডারটা না পাওয়ার পরে আমাদের রাজ্য সরকার কি করলো, নতুন করে একটি স্কিম দিল যেখানে বলল যে গ্রুপ সি বাড়ি বসিয়ে বসিয়ে 25,000 টাকা দেওয়া হবে এবং গ্রুপ ডি কে বাড়ি বসিয়ে বসিয়ে 20,000 টাকা করে দেওয়া হবে। তারা কোনো কাজ না করে কিভাবে এই টাকা পেতে পারে? এবং যদি এই স্কিমের প্রধান কনসার্ন বিষয় ছিল হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, তাহলে যদি হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড দেখতেই হয়, যারা চুরি করে চাকরি পেল শুধুমাত্র তাদেরকে দেবে? যাদের চাকরিটা চুরি হলো, যারা এই চাকরি চুরির জন্য এবং অথরিটির করাপশনের জন্য, অথরিটির দুর্নীতির জন্য যারা চাকরি পেল না, তারাও তো আর্থিকভাবে সচ্ছল না, তারাও তো ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে রয়েছে, তারা কেন পাবে না? অর্থাৎ যদি দিতে হয়, যদি এই স্কিমে টাকা দিতে হয় তাহলে সবাইকে দিতে হবে, যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি তে পার্টিসিপেট করেছিল সেই সময় তাদের সবাই তাহলে সেই স্কিমের অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য, তাহলে সবাইকে তাহলে সেই ভাতাটা দেওয়া হোক। না হলে এইভাবে পাবলিক মানি এইভাবে দেওয়া যাবে না। কারণ কি, এখানে আপনি নোটিশটা যদি বা ধরুন স্কিমের যে নোটিশটা ছিল সেটা যদি ভালো করে আপনি পড়েন, সেখানে দেখতে পাবেন সেখানে কিন্তু বলেনি যে আমরা টেন্টেড যারা, অর্থাৎ যারা দাগি বলে চিহ্নিত হয়েছে তাদেরকে আমি বাদ দিলাম, এই কথা কিন্তু বলেনি। অর্থাৎ যারা টেন্টেড ক্যান্ডিডেট তার বেনিফিটও কিন্তু এই নোটিফিকেশনের ফলে তারা পাবে। অর্থাৎ যার চাকরি চলে গেল দুর্নীতির কারণে, সেও কিন্তু এই ভাতার অন্তর্ভুক্ত তাকে করে দিল রাজ্য সরকার। অর্থাৎ রাজ্য সরকারের যে ইন্টেনশন বলতে পারেন সেটা কিন্তু এই ক্ষেত্রে সঠিক নয়, এবং যেহেতু সুপ্রিম কোর্টের স্পেসিফিক নির্দেশ আছে তার ফলে কিন্তু এই নোটিফিকেশন যে দিয়েছে সেটা কোনোভাবেই সাস্টেন করতে পারে না। এবং যদি ভাতা দিতেই হয় তাহলে একই গ্রাউন্ডে অন্যান্য যারা ক্যান্ডিডেট রয়েছে তারা কেন পাবে না? তাহলে সবাইকেই দিক, 25,000 টাকা করে দিক, 50,000 টাকা করে দিক, কোনো অসুবিধা নেই, সবাইকে দিক যারা ধরুন এরকম ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে রয়েছে। আমাদের ওয়েলফেয়ার স্টেট, সরকার চাইলেই দিতে পারে, কিন্তু এখানে কিন্তু উদ্দেশ্যটা কিন্তু সঠিক নয়, এখানে উদ্দেশ্য অন্য আছে। দ্বিতীয়বার মামলা হলো জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে, সেখানে তিনি দ্বিতীয়বার কোনো অবজারভেশন রেখেছেন? না, উনি উনি সম্পূর্ণটা শুনে নিয়েছেন, কারণ কি মামলার হিয়ারিং তো হয়ে গেছে, এবং ধরুন যেহেতু মামলার হিয়ারিং এর অ্যাডিশনাল পয়েন্ট গুলো নিয়ে ডিসকাশন হয়েছে, এবং ধরুন সেখানে এই ইয়েতেই হয়েছে, এবং সেখানে যখন আমরা সাবমিশন করেছিলাম সেখানে তখন কিন্তু জজ সাহেব স্পষ্টতভাবে সেগুলো শুনেছেন এবং বলেছেন যে এরপরে যা জাজমেন্ট দেবার উনি সেটা কিন্তু খুব ইয়েতেই আশা করি খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাবো। অনেক অনেক ধন্যবাদ দিদি সময় দেওয়ার জন্য। আপনাকেও।